মানে আজকে যেটা পড়ছি অলরেডি আমরা প্রোটিন স্ট্রাকচার পড়েছি তো, হোমোলজি মডেলিং, এবং কালকে দেখবো আমি একটা জিনিস পড়িয়েছি সেটা হচ্ছে থ্রেডিং। থ্রেডিং আর কিছুই না, থ্রেডিং হচ্ছে ফোল্ডিং দিয়ে স্ট্রাকচার বার করে। মানে হোমোলজি মডেলিং এর সিকোয়েন্স থেকে বার করে, যে সিকোয়েন্সের সঙ্গে ট্যালি করিয়ে টেমপ্লেট চুজ করে সেটা দিয়ে টেমপ্লেট গুলো নোন স্ট্রাকচার থাকে, সেখান থেকে আমরা প্রোটিনের স্ট্রাকচার প্রেডিক্ট করি। থ্রেডিং এ সিকোয়েন্স থেকে করে না, থ্রেডিং এ করে ফোল্ডিং থেকে। অর্থাৎ তোমার যে আননোন প্রোটিন আছে তার সাথে এমন কিছু টেমপ্লেট প্রোটিন চুজ করতে হয় যেগুলোর তোমার ফোল্ডিং সিমিলারিটি থাকে। ফোল্ডিং মানে কি? ফোল্ডিং মানে একটা প্রোটিনের যে টার্সিয়ারি কনফিগারেশন, মানে একটা প্রোটিনের মধ্যে বিভিন্ন লুপস থাকে, হেলিক্স থাকে, টার্নস থাকে, এগুলো হচ্ছে একটা ফোল্ড। তো এই এই যে ফোল্ড গুলো, এই ফোল্ড মানেই, যখন আমি ফোল্ড উচ্চারণ করছি দ্যাট মিনস আমি ওটা টার্সিয়ারি কনফিগারেশনের কথা বলছি, মানে মেইন যে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার তার কথা বলছি। ওকে, তো এই থ্রেডিং এ কি করে? থ্রেডিং এ ব্যাপারটা হচ্ছে যে তোমার নট ফ্রম দ্য সিকুয়েন্স বাট ফ্রম দ্য ফোল্ডিং সিমিলারিটি অফ নোন প্রোটিনস আমরা আননোন প্রোটিন যেটা তার কম্পিউটেশনালি তার স্ট্রাকচারটাকে প্রেডিক্ট করি। দিস ইজ কল্ড থ্রেডিং। তার কিছু সফটওয়্যার আছে, যেমন র্যাপ্টার বলে একটা সফটওয়্যার আছে, র্যাপ্টার এক্স আছে, স্প্রেড আছে, আইট্যাসার আছে, এরকম বিভিন্ন সফটওয়্যার কালকে লেকচারের মধ্যে আমার দেখানো আছে। আমি ছোট করে পড়েছি কারণ এগুলো অলরেডি হোমোলজি মডেলিং এ তোমাদের বেসিক জিনিসটা পড়া হয়ে গেছে। একটা প্রোটিনের স্ট্রাকচারে কি কি থাকে, কিভাবে অ্যানালাইজ করা হয়, রামাচন্দ্রন, আরএমএসডি, হ্যান ত্যান, ঠিক আছে, বন্ড অ্যাঙ্গেল, টর্শনাল অ্যাঙ্গেল, হ্যাঁ, বা রেসিডিউ টু রেসিডিউ, এগুলোই থ্রেডিং এও অ্যাপ্লিকেবল। কিন্তু থ্রেডিং এর কনস্ট্রাকশন মেথডটা একটু আলাদা, ওটা ফোল্ডিং দিয়ে ঢুকতে হয়, হোমোলজি মানে সিকোয়েন্সে ঢুকতে হয়। এটা গতকাল পড়েছি। এইবারে তোমাদের সিলেবাসের একটা জিনিস আছে, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টালি স্ট্রাকচার বার করা। এইগুলো আমাদের গেল হচ্ছে কম্পিউটেশনালি স্ট্রাকচার বার করা, ঠিক আছে। তো তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে এক্সপেরিমেন্টালি স্ট্রাকচারকে সলভ করা। এবারে এক্সপেরিমেন্টালি যে আমি স্ট্রাকচারকে সলভ করব, ঠিক আছে, এক্সপেরিমেন্টাল স্ট্রাকচারকে সলভ করব, সেটা সলভটা করব কি করে? সেইটা সলভ করতে গেলে দুটো টেকনিকের মধ্যে দিয়ে যেতে হয়। একটা হচ্ছে এনএমআর, ঠিক আছে, একটা হচ্ছে এনএমআর, আর একটা হচ্ছে তোমার এক্সআরডি। এনএমআর দিয়ে প্রোটিনের স্ট্রাকচার বার করা যায়, আর একটা হচ্ছে এক্সআরডি দিয়ে প্রোটিনের স্ট্রাকচার বার করা যায়। তো এনএমআর আর এক্সআরডি দিয়ে প্রোটিনের স্ট্রাকচার বার করাটা, এনএমআর আর এক্সআরডি দিয়ে প্রোটিনের স্ট্রাকচার বার করাটা ডিফিকাল্ট। মানে দ্য লেভেল হোয়ার ইউ আর ইন, যে লেভেলে তোমরা রয়েছো, সেখান থেকে একটা এনএমআর বা ক্রিস্টালোগ্রাফি দিয়ে প্রোটিনের স্ট্রাকচার সলভ করতে হবে, এটা অত্যন্ত জটিল ব্যাপার। এটা করতে গেলে অত্যন্ত এক্সপার্টাইজ দরকার হয়। ইভেন আই এম নট দ্যাট এক্সপার্ট টু সলভ আ প্রোটিন স্ট্রাকচার বাই এনএমআর আর এক্সআরডি ইন ভেরি ডেপথ লেভেল। মানে আমিও খুব একটা ডিপ লেভেলে একটা প্রোটিনের স্ট্রাকচার এনএমআর বা এক্সআরডি বার করতে হবে। এটা একটা বিশাল আলাদা ফিল্ড অফ সায়েন্স, এটা হাইলি এক্সপার্টাইজ ডোমেন লাগে। এনএমআর সম্পর্কে অত্যন্ত প্রিসাইজ ইনফরমেশন লাগে। তো এইগুলো না জানলে তুমি এনএমআর বা এক্সআরডি দিয়ে তুমি প্রোটিনের স্ট্রাকচার সলভ করতে পারবে, ঠিক আছে। তো আজকের এবং কালকের ক্লাস মিলিয়ে আমি এটাই ফিনিশ করবো। এই জন্য আমি বারবার বলছি, আমার লেকচার গুলো বাড়িতে যতটুকু পড়া হচ্ছে পড়ো, তাহলে আমরা কালকে এসে আমার সঙ্গে ইন্টারাক্ট করতে পারবো। যাই হোক, তো এইবারে আমি এটা আজকে, এবারে এই জিনিসটা আমি ছোট করে পড়ানোর চেষ্টা করছি, যে তোমাদের যেটুকু মানে যেটুকু তোমরা অ্যাটলিস্ট বুঝতে পারো, বা যেটুকুর মধ্যে কোশ্চেন যদিও বা হয়, যেটুকুর মধ্যে হতে পারে সেই অংশটুকু বোঝানোর চেষ্টা করছে। তার বেশি কিছু তোমার, আমি নোটগুলো যখন শেয়ার করব, তুমি আমি যে অ্যাঙ্গেলে পড়াচ্ছি সেই অ্যাঙ্গেলেই পড়বে, অধিকতর ডেপথে যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। অধিকতর ডেপথে গিয়ে অধিকতর কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। তবে যেটুকু আমরা প্রোটিন স্ট্রাকচার অ্যান্সার করার জন্য যেটুকু দরকার, সেটুকু তো মিনিমাম করতে হবে, যেহেতু সিলেবাসে আছে। হু নোজ যে একটা দুটো কোশ্চেন টুক করে ঢুকে তখন আমরা চেঁচামেচি করবো যে কঠিন কঠিন কঠিন। চেঁচামেচি করার আগে অ্যাটলিস্ট সিলেবাসে যখন আছে বেসিকটুকু, আমি প্রতিবারই বলি, হ্যাঁ। তো অন্যান্যবার অ্যাকচুয়ালি এইটা যখন আসি তখন টাইম খুব কম থাকে, তাই জন্য আমি একটা আমার পেপার আছে বা এ আছে দিয়ে ছোট করে করে দিই। এবার একটু আজকের কালকে দুটো ক্লাস আছে, আমি দেখছি ছোট করে করে দিচ্ছি, ঠিক আছে। তো এবারে এনএমআর অফ প্রোটিনস, এনএমআর দিয়ে প্রোটিনের স্ট্রাকচার যদি তুমি বার করো, প্রথমেই তোমাকে রিকল করতে হবে এনএমআর স্পেকট্রা, ঠিক আছে। এনএমআর স্পেকট্রা আমরা যেটা ফার্স্ট সেমিস্টারে পড়েছি, ইউ হ্যাভ টু রিকল দ্যাট। এনএমআর এ আমরা কি করেছি, এনএমআর এ যা যা করেছো সেগুলো এখন নতুন ক্লাসে এনএমআর এ ক্লাস নিচ্ছি না,
আমি ধরে নিচ্ছি তুমি এনএমআর এর বেসিক্সটা জানো, যদি একটু আধটু ভুলে গিয়ে থাকো একবার রিক্যাপিচুলেট করো। এবারে এইটাকে আমি একটুখানি হোয়াইট বোর্ডে এঁকে দেখাচ্ছি, ঠিক আছে। এনএমআর এ আমরা কি করি, এনএমআর এ হচ্ছে বেসিক্যালি আমি যেটা মেজার করি সেটা হচ্ছে তোমার পিপিএম। ধরা যাক এরকম আমার অ্যাক্সিস থাকে, ঠিক আছে। এনএমআর আমার এরকম অ্যাক্সিস থাকে, এইদিকে তোমার পিপিএম আমরা মেজার করি, তো এটা 1 2 3 4 এরকম ভাবে ধর আমি এটা ডেল্টা, সরি এরকম ভাবে ডেল্টায় যাচ্ছি 1 2 3, এটা ডেল্টা। ওহো সরি, এটা তো এটা হচ্ছে ডেল্টা, ঠিক আছে, এটা পিপিএম, ঠিক আছে। এবারে কি হয়, এবারে ধরো এখানে কিছু পিক পেলাম, ধরো এরকম, বা এখানে সরি এখানে কিছু পিক পেলাম, এখানে কিছু পিক, এখানে কিছু পিক পেলাম, হ্যাঁ, বা ধরো তুমি এখানে এইরকম এরকম কিছু পিক পেলে, এখান থেকে তুমি তো একটা স্ট্রাকচারাল ইনফরমেশন বার করতে পারবে, ঠিক আছে। ধরো এটা হচ্ছে, এটা 0, এটা 1 2 3 4, এটা 5 6 7 8 9, তারপর আরো ধরো এখানে 10, এরকম চলছে আর কি। তুমি এখান থেকে স্ট্রাকচারাল ইনফরমেশন বার করতে পারবে কিভাবে, আমরা পিকের পজিশন কত ডেল্টাতে আসছে, তার স্প্লিটিং থেকে আমরা সারাউন্ডিং এনভায়রনমেন্ট পাই, আমরা পড়েছি n+1 রুল, হ্যাঁ, মানে n নাম্বার অফ যদি নেবারিং প্রোটনস থাকে তাহলে স্প্লিটিং পাবো হচ্ছে n+1, ঠিক আছে। তাহলে তুমি নেবারিং প্রোটনস কটা আছে তুমি পেয়ে যাচ্ছ। তারপরে এই দুটোর মাঝে যে গ্যাপ, এটাকে আমরা কি বলি, জে মানে হচ্ছে কাপলিং কনস্ট্যান্ট, ঠিক আছে। এই কাপলিং কনস্ট্যান্ট থেকে কি ধরনের প্রোটন আছে সেটাও বার করা যায়। কাপলিং কনস্ট্যান্ট থেকে তোমার কি ধরনের প্রোটন আছে সেটা বার করা যায়, কারণ বিভিন্ন ধরনের প্রোটন মানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক এনভায়রনমেন্টে যে প্রোটন, তার জন্য এই কাপলিং কনস্ট্যান্ট অর্থাৎ দুটো পিকের মাঝের যে ডিস্টেন্স সেটা ভ্যারি করে যাবে। তো এইটার স্ট্যান্ডার্ড টেবিল আছে, যে এত হলে ওই ধরনের প্রোটন হবে, যে এত হলে ওই ধরনের প্রোটন হবে, সেখান থেকে তুমি প্রোটনের একটা আইডিয়া এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্লাস টোটাল গ্রোস পিক কটা এলো, একটা দুটো তিনটে ধরো, বা এটা ধরো একটা পিক স্প্লিটেড হয়েছে, এটা ধরো দুটো, এখানে আবার একটা পিক স্প্লিটেড হয়েছে, তাহলে এক, এখানে দুই, এখানে তিন, চারটে পিক, তাহলে 4 ধরনের প্রোটন আছে, তাহলে টোটাল কতগুলো পিক আছে। এই সমস্ত ইনফরমেশন থেকে আমরা একটা স্ট্রাকচারাল ব্যাকবোন কনস্ট্রাক্ট করতে পারি। এটা আমরা কি প্রোটন শিখেছি, 1H1, অর্থাৎ মানে কি ধরনের এনএমআর শিখেছি, 1H1 এনএমআর, মানে প্রোটন এনএমআর আমরা শিখেছি, যে এইভাবে আমি একটা ব্যাকবোন কনস্ট্রাক্ট করতে পারি। এই একই জিনিস তোমার C13 এ করা যায়, সেম থিং উই ক্যান ডু ইন C13 অ্যাজ ওয়েল। C13 হচ্ছে, ভুল লিখলাম, C13 টা উপরে হবে, C13 হচ্ছে সিমিলার কাইন্ড অফ একটা আইসোটোপ, যেটা তোমার স্পিন কোয়ান্টাম নাম্বার আছে, দ্যাট মিনস এটাও আমরা পড়েছি রেজোনেন্স, এই তোমার নিউক্লিয়ার ম্যাগনেটিক আঞ্চলে রেজোনেন্স দেবে, এনএমআর পিক পাবো। একই রকম হয় C13 এ, শুধু ভ্যালু গুলো চেঞ্জ হয়েছে, কারণ কার্বন আর হাইড্রোজেনের ভ্যালু ডেফিনেটলি আলাদা হবে। তো এখানে তুমি যদি তুমি এরকম নেটে ইন্টারনেটে সার্চ করো ইন্টারপ্রিটিং C13 এনএমআর স্পেকট্রা, তাহলে তুমি এইরকম টেবিল পাবে, এই যে যেমন ধরো টেবিলটা আমি দেখাচ্ছি, এইরকম টেবিলে বিভিন্ন ধরনের কার্বন থাকলে তার কারেসপন্ডিং কেমিক্যাল শিফট কত হবে তুমি পেয়ে যাবে। এটা হচ্ছে প্রাইমারি কার্বন, সেকেন্ডারি, প্রাইমারি কার্বনে এত, সেকেন্ডারি কার্বনে এত, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাসিটাইল কার্বন এত, এটা টারশিয়ারি কার্বন এত, ঠিক আছে, এটা অ্যামিনের সাথে কার্বন এত, এটা হ্যালোজেনের সাথে কার্বন এত, এরকম ভাবে তুমি ডাবল বন্ডেড কার্বন হলে এত, অ্যারোমেটিক যদি হয় বেনজিন বা অ্যারোমেটিক তাহলে তার এত। তো এই যে কার্বন C13 এনএমআর, এইটা আমরা এইরকম টেবিল থেকে, ঠিক আছে, এরকম টেবিল থেকে কোন কার্বন, কি ধরনের কার্বন, প্রাইমারি না সেকেন্ডারি না টারশিয়ারি, না অ্যামিনের সাথে অ্যাটাচ, না ক্লোরিনের সাথে অ্যাটাচ, না অক্সিজেনের সাথে অ্যাটাচ, না অ্যারোমেটিক, না অ্যাসিড এস্টারের কার্বন, এই সমস্ত কিছু সিমিলারলি যেমন প্রোটনের আমাদের ভাগ আছে, ঠিক তেমনি কার্বনেও ভাগ আছে, এই কেমিক্যাল শিফট থেকে আমরা বলতে পারি, ঠিক আছে। তাই আমি আবার ওই হোয়াইট বোর্ডে ব্যাক করছি, ঠিক আছে, সরি,
হোয়াইট বোর্ডে এই কার্বন C13 NMR যদি নিই, C13 NMR যদি নিই, একই টাইপের মানে কার্বনের নেচারের ওপর বেস করে একই টাইপের স্পেকট্রা পাবো, শুধু এখানে এগুলো বদলে যাবে। কোনোটা হয়তো 25 হবে, কোনোটা হয়তো 50 হবে, কোনোটা হয়তো 125 হবে, এরকম বদলে যাবে, কিন্তু কনসেপ্ট ইজ সেম। ঠিক আছে, তাহলে এই কনসেপ্ট থেকে শুরু হয় হচ্ছে তোমার প্রোটিনের স্ট্রাকচার প্রেডিকশন বাই NMR। ঠিক আছে, এইবারে যদি প্রোটিনের স্ট্রাকচার যদি আমাকে বার করতে হয়, তাহলে প্রথমে যেটা আমাদের করতে হয় সিকোয়েন্স। প্রোটিনের স্ট্রাকচার বার করতে গেলে ফার্স্ট কাজ হচ্ছে ওটার সিকোয়েন্স করা। কি করে সিকোয়েন্স করব? প্রোটিন তোমার আসে হচ্ছে, প্রোটিনকে ডাইরেক্ট সিকোয়েন্স করা যায়, মানে ট্রিপসিন ডাইজেস্ট করে, ট্রিপসিন দিয়ে ডাইজেস্ট করে করে এক একটা অ্যামাইনো অ্যাসিডকে করে তোমার ট্রিপসিন বা এগুলো দিয়ে যদি ডাইজেস্ট করি এক একটা অ্যামাইনো অ্যাসিডকে, তাহলে এক একটা অ্যামাইনো অ্যাসিড এক্সপোজ হবে, সেটাকে ডাইরেক্ট সিকোয়েন্স করা যাবে। অথবা তুমি প্রোটিনটা যে জিন থেকে এসে, যে কোনো প্রোটিন কোনো না কোনো জিন থেকে আসে, ঠিক আছে, জিন থেকে এমআরএনএ হয়, এমআরএনএ হয়ে প্রোটিন হয়, তাই তো, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন, সেই জিনটাকে তুমি সিকোয়েন্স করে নাও। যে জিনটাকে তুমি সিকোয়েন্স করে নেবে, জিনটার পুরো সিকোয়েন্স তুমি পেয়ে গেলে, এ টি জি সি, হ্যাঁ, তারপর ধরো এ এ টি, এরকম তুমি সিকোয়েন্স পেয়ে যাচ্ছ, হ্যাঁ, টি টি সি। এইবারে প্রোটিনের সিকোয়েন্স তুমি এখান থেকে বার করতে পারবে। কি করে বার করতে পারবে? এরকম তিনটে তিনটে করে ট্রিপলেট করে নেবে। যেই তিনটে তিনটে করে ট্রিপলেট করে দিচ্ছ মানে তুমি একটা কোডনে কনভার্ট করছো, C1 C2 কোডনে কনভার্ট করছো। এবারে কোডন টেবিল, ইন্টারনেটে কোডন টেবিল থেকে তুমি দেখে নাও যে তোমার কোডন টেবিল থেকে তুমি দেখে নাও যে কোন কোডনটা কোন অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে। তাহলে সেই অ্যামাইনো অ্যাসিডটা তুমি কারেসপন্ডিং বসিয়ে যাও। ধর এটা অ্যামাইনো অ্যাসিড 1 কে কোড করে, এটা অ্যামাইনো অ্যাসিড 2, যেটা যাই হোক, ধর এটা মিথিওনাইন, এটা সেরিন, ওটা ট্রিপ্টোফ্যান, এর মধ্যে তুমি পরপর বসিয়ে যাও। যেই তুমি বসিয়ে যাবে কোডন টেবিল অনুযায়ী, তাহলে তুমি পুরো অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সটা পেয়ে গেলে। সো এই সিকোয়েন্স থেকে তুমি ফার্স্টে প্রোটিনের সিকোয়েন্সটা বার করে ফেললে। ঠিক আছে, তুমি একটা প্রোটিনের সিকোয়েন্স সম্পর্কে, আমরা প্রোটিনের যে সিকোয়েন্স সম্পর্কে আইডিয়া পেয়ে গেলাম। ঠিক আছে, প্রোটিনের সিকোয়েন্স সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলাম, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফার্স্ট স্টেপ। এবার এই যে সিকোয়েন্স সম্পর্কে আইডিয়া, এটা এখন আবার ডাইরেক্ট সফটওয়্যার আছে, তোমাকে কোডন টেবিল আলাদা করে ঘাঁটতে হবে না, তুমি শুধু জিনের সিকোয়েন্সটা সফটওয়্যারে ফেলে দেবে। যেরকম ধরো সুইস প্রটের তোমার জিন টু প্রোটিন এক্সপ্রেশন তোমার একটা সার্ভার আছে সুইস প্রটের আন্ডারে বা সুইস পিডিবির আন্ডারে। সেখানে তুমি যাবে, তুমি গুগলে টাইপ করবে সুইস প্রট জিন টু প্রোটিন কনভার্সন, ওই সার্ভারটা ঢুকবে, যে তোমার জিনের যে সিকোয়েন্স ওখানে পেস্ট করবে, করে কনভার্ট করবে, তোমাকে দিয়ে দেবে কারেসপন্ডিং প্রোটিনের সিকোয়েন্স কি হবে। তো এই সমস্ত করে তুমি পেলে, এটা তোমার এক্সপ্যাসি, এই যে সুইস প্রট যে তোমার সার্ভারে চলে সেটার নাম হচ্ছে এক্সপ্যাসি। ঠিক আছে, এক্সপ্যাসি এটা হচ্ছে ওই সুইস মানে সুইজারল্যান্ডের যে গ্রুপটা, ইউরোপিয়ান ইউনিয়ন তারা ফর্ম করেছে, ওই এক্সপ্যাসি সার্ভারে ঢুকে এসব করা। কিন্তু সিকোয়েন্সটা কি অনলি প্রাইমারি স্ট্রাকচার। তো সিকোয়েন্স থেকে আমি হোমোলজি মডেলিং এ বলেছি, সিকোয়েন্স থেকে আমি আদৌ তার 3D কনফিগারেশন কিছু পাবো না। তাহলে এনএমআর বা এক্সেল থেকে 3D কনফিগারেশনটা বার করতে হবে। এবার যদি আমি বার করতে যাই, তাহলে কি আমি প্রোটন এনএমআর বা শুধু C13 এনএমআর করে বার করতে পারবো? আনসার হচ্ছে নো, পারবো না। কেন পারবো না? কারণ তুমি যদি আমি এই স্লাইডটায় আসছি, স্লাইডে আমি দেখাচ্ছি, তুমি যদি শুধু 1D এনএমআর নাও প্রোটিনের, এগুলোকে বলা হচ্ছে 1 ডাইমেনশনাল এনএমআর। তুমি যদি 1D এনএমআর নাও প্রোটিনের, 1D এনএমআর কিরকম দেখাবে, এখানে 1D এনএমআর একটা ছবি ছিল, দাঁড়াও, এটা না থাকলে এখানে থাকবে, 1D এনএমআর এর ছবি আছে। here like this, এইটা একটা 1D এনএমআর অফ প্রোটিনের ছবি। কি প্রোটিন? এগ হোয়াইট লাইসোজাইম। ঠিক আছে, এইটা একটা লাইসোজাইমের ছবি। লাইসোজাইম প্রোটিন আমরা সবাই জানি, প্রোটিনকে ব্যাকটেরিয়া বা সেলকে মেরে দেয়, কারণ ব্যাকটেরিয়া বা সেল ওয়ালকে ডাইজেস্ট করে দেয় এটা। ঠিক আছে, যে কোনো সেল মেমব্রেনকে ডাইজেস্ট করে দেয়। এবার সেই প্রোটিনের একটা 1D এনএমআর, এখান থেকে কি বোঝা যাচ্ছে? 3D ইনফরমেশন কিচ্ছু নেই এখানে, শুধুমাত্র কিছু ক্যারেক্টারিস্টিক প্রোটন, যেমন অ্যারোমেটিক প্রোটন। ঠিক আছে, এটা প্রোটিনের যে নাইট্রোজেন, অ্যামাইনো অ্যাসিডের নাইট্রোজেন, তার NH প্রোটন, হ্যাঁ,
তারপরে অ্যালিফ্যাটিক, কিছু অ্যালিফ্যাটিক প্রোটন, কিছু মিথাইল প্রোটন, এইরা পিক এসছে। তুমি এখান থেকে কি আদৌ বুঝতে পারছো যে তোমার কি কনফার্মেশনে ওটা 3D অ্যালাইন আছে, কতটা বন্ড অ্যাঙ্গেল কিভাবে টুইস্ট করছে, কার সঙ্গে কতটা বেঁকে আছে, কার সঙ্গে কতটা টুইস্টেড অ্যালাইনমেন্টে আছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। 1D তে শুধুমাত্র প্রোটন বা কার্বনের পিক আসে, কিন্তু তার 3 ডাইমেনশনাল কনফিগারেশন কিছু পাওয়া যায়। 3 ডাইমেনশনাল কনফিগারেশন পেতে গেলে, এটা আরেকটা ছবি, 3 ডাইমেনশনাল কনফিগারেশন পেতে গেলে আমাদের অন্য এক্সপ্লোরে ঢুকতে হয়। সেটা ঢোকার আগে এই জিনিসটা আমাদের জানতে হবে, এইখানে একটা টেবিল আছে, এই টেবিলটাতে বিভিন্ন, এই নোটটা আমি শেয়ার করে দেবো, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের যে কিছু ক্যারেক্টারিস্টিক পিক, অর্থাৎ তার নাইট্রোজেন যেটা আছে, অর্থাৎ অ্যামিন গ্রুপ, যে অ্যামাইনো অ্যাসিড অ্যামিন গ্রুপ, তার যে এনএইচ প্রোটন, তার যে আলফা কার্বন। সবসময় মনে রাখবে যখন তুমি প্রোটিনের কনফিগারেশন অ্যাসাইন করছো, ঠিক আছে, যখন তুমি প্রোটিনের কনফিগারেশন অ্যাসাইন করছো, তুমি সবসময় মনে রাখবে যেটা, সেটা হচ্ছে দুটো তিনটে জিনিস মাথায় রাখবে। একটা হচ্ছে প্রোটিনের স্ট্রাকচারটা যদি আমি আঁকি, ঠিক আছে, প্রোটিনের স্ট্রাকচারটা কিরকম, মানে কিরকম হবে, যে কোনো নর্মাল যদি আমি আঁকি, অ্যামাইনো অ্যাসিড এরকম টাইপের হয়, একটা পেপটাইড লিঙ্কেজ থাকবে NHCO, ঠিক আছে, তারপরে কি থাকবে, আলফা কার্বন, ঠিক আছে, তারপরে হচ্ছে মানে আলফা কার্বন, তার সঙ্গে তোমার যা সাইড চেন যা থাকার থাকলো, দিয়ে তারপরে আবার তোমার NHCO, এরকম ভাবে ব্যাপারটা চলবে। হ্যাঁ, এখানে আবার তোমার আলফা কার্বন। হ্যাঁ, এবারে যদি এটা আলফা কার্বন, ঠিক আছে, এবার এই দিকে যদি সাইড চেন বাড়ে, মানে ধরো এইখানে আমি CH2 CH3 এইভাবে বাড়াচ্ছি, CH2 CH3, যেটা লিউসিন আইসোলিউসিন যে কোনো অনেক বড় বড় ইয়েতে থাকে। হ্যাঁ, বা প্রোলিনে কি থাকে, ইমিডাজোল রিং থাকে এখানে, ঠিক আছে, তো না, ইমিডাজোল না, সরি, প্রোলিনে পাইরল রিং থাকে, ঠিক আছে। তো এতে কি হচ্ছে, এখানে কার্বন চেন বাড়ছে, তাহলে এইটাকে আমি বিটা কার্বন এরকম ভাবে সিগনিফাই করতে পারি। যখন এইরকম আমি করব, দু তিনটে জিনিস আমাদের মনে রাখতে হবে। এক হচ্ছে এই NH এর ইনফরমেশনটা পাওয়া খুব দরকার, ঠিক আছে, NH এর ইনফরমেশনটা পাওয়া খুব দরকার। NH আর সি আলফা, NH আর সি আলফার মধ্যে যে বন্ড আছে, সেই বন্ডের ইনফরমেশনটা পাওয়া খুব দরকার, মানে সেইখানে কোনো বন্ড অ্যাঙ্গেল আছে কিনা, থাকলে কত, তার টরশনাল অ্যাঙ্গেল কত, বা এই সমস্ত ইনফরমেশন পাওয়া দরকার, ঠিক আছে। আর কিছুটা সময় এই মানে সি আলফা CONH, সি আলফা CONH, এই ইনফরমেশনটা পাওয়া দরকার। তাহলে আমি যদি NH এর ইনফরমেশন বা সি আলফা NH সি আলফার ইনফরমেশন বা NHCO এর ইনফরমেশন বা এই সি আলফা CO এই ইনফরমেশন, এইগুলো যদি আমি ডিকোড করতে পারি যে কোনো রকম সিগন্যাল থেকে, যেখানে এই ডিকোডিং অফ সিগন্যাল থেকে যদি আমি সেখানকার 3 ডাইমেনশনাল কি রকম কার সঙ্গে ইন্টারাকশন আছে এইগুলো যদি বার করতে পারি, তাহলে তার একটা 3 ডাইমেনশনাল ওরিয়েন্টেশন বা লুপ ফরমেশন সম্পর্কে আইডিয়া থাকাটা, আমরা আইডিয়া কনস্ট্রাক্ট করাটা পসিবল। যখন তুমি এই ইন্টারাকশন এদের মধ্যে তুমি ফ্রেম করতে না পারছো, শুধুমাত্র কতগুলো প্রোটন বা কার্বনের পিক দিয়ে তুমি তার স্ট্রাকচার ইলুসিডেট করতে পারবে না। এই ইন্টারাকশনটা ধরতে গেলে শুধুমাত্র 1D NMR যেটা আমরা শিখেছি সেটা দিয়ে আমরা ধরতে পারবো না। তার জন্য আমাদের 2D বা 3D NMR এ ঢুকতে হবে, ঠিক আছে, 2D বা 3D NMR এ ঢুকতে হবে। এবার 2D বা 3D NMR আমি একটুখানি বলে দিচ্ছি, আমার এটা তো যেহেতু কোর NMR এর ক্লাস নয়, পুরোটা আমার পক্ষে ইয়াবে বলাটা সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, আমি এটা বলে দিচ্ছি এখানে। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে। হ্যাঁ, ওই আগের ইয়েটা চলে গেল, লাইনটা কেটে যাওয়াতে আমি আবার ইয়ে করে দিচ্ছি, একটু আশা করি সবাই দেখতে পাচ্ছ, ঠিক আছে, আগের লাইনটা একটুখানি একটা ফোন আসাতে কেটে গেল, তো আমি আবার নতুন করে করে দিচ্ছি।
এবার আমরা যাবো হচ্ছে, তাহলে আমি কি বললাম, 1D NMR থেকে আমরা পুরো ইনফরমেশনটা ডিকোড করতে পারবো না, আমাকে 2D বা 3D NMR এ ঢুকতে হবে। ঠিক আছে, এবার 2D বা 3D NMR এর ব্যাপারটা কি? 2D বা 3D NMR হচ্ছে ইন্টারঅ্যাকশন স্টাডি করা যায়। 1D NMR এ শুধুমাত্র স্ট্রাকচারাল ইনফরমেশন, মানে তোমার হাইড্রোজেন বা কার্বন, মানে কি ধরনের হাইড্রোজেন আছে, তো ইলেকট্রনিক এনভায়রনমেন্ট, কি ধরনের কার্বন আছে, প্রাইমারি, সেকেন্ডারি না টারশিয়ারি, বা অ্যালডিহাইডিক না কিটোনিক না অ্যাসিডিক না অ্যামাইডিক, এগুলো যেমন পাওয়া যায়, বা হ্যালোজেনের সাথে অ্যাটাচ থাকলে। 2D 3D এর ফান্ডাটা এর থেকে এক স্টেপ এগিয়ে। 2D 3D ফান্ডাটা এরকম এসছে, 2D 3D NMR যখন তুমি করছো, তুমি সবসময় একটা জিনিস মাথায় রাখবে, তুমি কিন্তু এবারে 3 ডাইমেনশনে ভাবছো, শুধুমাত্র একটা স্ট্রাকচারকে একটা স্ট্রাকচার হিসেবে ভাবছো না, তুমি তো 3 ডাইমেনশনাল কনফার্মেশনে ভাবছো। ঠিক আছে, সেটা কিরকম? ধরা যাক তুমি একটা এরকম, আমি ধরো একটা ছোটখাটো একটা অ্যামাইনো অ্যাসিড এরকম আমি লিখছি, ধরো CH3CONH, ঠিক আছে, দিয়ে আবার এখানে তোমার এখানে সি, এখানে CH3, ঠিক আছে, এখানে H, ঠিক আছে, এখানে CO, হ্যাঁ, এখানে আবার তোমার ধরো NH, না সরি, এখানে CO, ঠিক আছে, হ্যাঁ, এখানে NH, এরকম টাইপের আমি এটা আঁকছি। ঠিক আছে, এইবারে এই NH-টাকে এরকম ভাবে না এঁকে, আমি যেহেতু সবই 3 ডাইমেনশনে ভাবছি, বা এই CH-টাকে না এঁকে, এবার আমরা এটা কিভাবে আঁকবো, আমরা এইটাকে এরকম ভাবে আঁকছি। ঠিক আছে, সে এটাও মুছে দিই, ধরো এখানে C, ঠিক আছে, এখানে C, এবারে হাইড্রোজেন গুলো এইভাবে আঁকছি। এটা সিম্পল নিচ্ছি, এটা কোনো পার্টিকুলার প্রোটিনের সিকোয়েন্স খুঁজতে যেও না, আমি এটা বোঝানোর জন্য আঁকছি। এবার এই হাইড্রোজেনটা এরকম আঁকছি। ঠিক আছে, এইবারে 2 ডাইমেনশনালে কি করা হয়, 1D তে তুমি কি পেতে পারো, ধরো একটা ছোট্ট টাইপের একটা পেপটাইড, তুমি কি পেতে পারো, তুমি এখানে এই অ্যালাইনমেন্টটা 1D তে পেতে পারো, যে হ্যাঁ এরকম একটা কার্বনিল আছে, আর NH এর প্রোটন আছে, ঠিক আছে, একটা CH3 এরকম আছে, হ্যাঁ, তো এটা তো আমরা পেতে পারি। 2D তে কি পাচ্ছি, এইবারে এই যে নাইট্রোজেনটা আর এই যে কার্বনটা, এরা পাশাপাশি আছে, কিন্তু এই যে এর মধ্যে যে CH3টা আছে, এই CH3টার সঙ্গে কি এই প্রোটনটার কোনো ইন্টারাকশন আছে? এইটা কি 1D থেকে আমি পেতে পারি? পেতে পারি না। কেন পেতে পারি না? কারণ এই 1D তে এটার সঙ্গে যদি এটা ইন্টারাকশন থাকতে হয়, এটার সাথে যদি এটা ইন্টারাকশন থাকতে হয়, তাহলে তাদের মধ্যে একটা ক্লোজ প্রক্সিমিটি থাকতে হবে। মানে এইখানে নাইট্রোজেন, এইখানে কার্বন, এইখানে একটা কিছু আছে, এইখানে একটা কিছু আছে, এই দুটো একটা ডিস্টেন্স অ্যাপার্ট থাকে, এদের মধ্যে কিন্তু কোনো ইন্টারাকশন তৈরি হবে না। এদের মধ্যে তখনই ইন্টারাকশন তৈরি হবে যখন তাদের মধ্যে একটা ক্লোজ প্রক্সিমিটি, মানে ধরো NC বন্ডটা এরকম বেঁকে গেছে, NC বন্ডে যদি বেঁকে যায় কি হবে, এদের মধ্যে যতটা ডিস্টেন্স থাকা উচিত ছিল সেটা কমে যাবে, এই কমে গেলে এই দুটোর মধ্যে ইন্টারাকশন আসবে। কিন্তু এনসিটা যদি ধরো এতটাই লম্বা হতো, স্ট্রেট হতো, তাহলে এদের মধ্যে কোনো ইন্টারাকশন তৈরি হতো না। এটা প্লাস ধরো এখানে এন আছে, হ্যাঁ, এখানে সিও আছে, আবার এখানে সি আছে, এবারে এন এর ধরো এখানে প্রোটন, সি এর এখানে ধরো যাক এখানে একটা কার্বন, তার প্রোটন আছে, এই দুটোর মধ্যে কি কোনো ইন্টারাকশন আছে? মাঝখানে কার্বনটা ছেড়ে দিচ্ছি, আপাত দৃষ্টিতে মনে হবে ইন্টারাকশন থাকার কথা নয়, কারণ এন আর সি অনেক দূরে, মাঝখানে একটা কার্বন বসে আছে, ইন্টারাকশন থাকার কথা নয়, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা ইন্টারাকশন আছে, থাকে আর কি, আমি বলছি না যে থাকবেই, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় অনেক সময় থাকে। কেন থাকে? তার কারণ NCC, এই যে মানে NCOC, ঠিক আছে, এই যে আমরা পড়েছিলাম যে তোমার ফাই অ্যাঙ্গেল, সাই অ্যাঙ্গেল, টরশনাল অ্যাঙ্গেল, এটা আমার যতদূর মনে পড়ছে ইটস এ কাইন্ড অফ টরশনাল অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা যদি সাফিসিয়েন্টলি স্মল হয়, মানে এটা যদি NCO বন্ড আর COC বন্ড এই দুটো যদি সাফিসিয়েন্টলি বেন্ট হয়, স্ট্রেট লাইনে না থাকে, যদি সাফিসিয়েন্টলি বেন্ট হয়, তাহলে এই বন্ডটা ছোট হয়ে যাবে, এই অ্যাঙ্গেলটা ছোট হয়ে যাবে, এই অ্যাঙ্গেল যে ছোট হয়ে যাবে, এইটা আর এইটা কাছাকাছি আসবে, তার ফলে এদের ওপর যে সাবস্টিটিউয়েন্ট গুলো আছে এগুলো কাছাকাছি আসবে, তখন এইটার এটার মধ্যে ইন্টারাকশন তৈরি হবে।
এইবারে এই যে বন্ড অ্যাঙ্গেল, এইটা এনএমআর দিয়ে বন্ড অ্যাঙ্গেল তুমি ধরতে পারবে না, তুমি ধরতে পারবে এদের মধ্যে ইন্টারাকশন। তুমি এনএমআর দিয়ে এদের মধ্যে ইন্টারাকশনটা এটা তুমি ধরতে পারো। এইবারে ইন্টারাকশনের সাথে যদি আমি ফাই অ্যাঙ্গেলকে কোনোভাবে কোনো স্ট্যান্ডার্ড কার্ভ আগে থেকে প্লট করে রাখতে পারি, স্ট্যান্ডার্ড কার্ভ বা কোন রকম কোরিলেশন, যেরকম রামাচন্দ্রন প্লটে ফাই সাইড যে কোরিলেশন গ্রাফ ছিল, এইরকম যদি কোনো কোরিলেশন গ্রাফ আমি প্লট করে রাখতে পারি, তাহলে আমি এই ইন্টারাকশন থেকে বলে দিতে পারবো এই বন্ড অ্যাঙ্গেল মানে এদের মধ্যে টর্শনাল অ্যাঙ্গেল বা তোমার বন্ড অ্যাঙ্গেল কত আছে। এবং যখনই আমি টর্শনাল অ্যাঙ্গেল বা বন্ড অ্যাঙ্গেল প্রেডিক্ট করে দিতে পারবো, তার মানে কিন্তু আমি এই যে তোমার এই ডোমেনটার যে 3D অ্যালাইনমেন্ট, যে 3D লুপ ফরমেশন, সেটাকে আমি অনেকটা প্রেডিক্ট করে দিতে পারলাম। বোঝা যাচ্ছে? আমি যখনই এইটাকে প্রেডিক্ট করছি ইন্টারাকশন, এবং ওই গ্রাফ থেকে ওই এত ইন্টারাকশন হলে এত ফাই অ্যাঙ্গেল হয় বা এত সাই অ্যাঙ্গেল হয়, সাই অ্যাঙ্গেল মানে তোমার ওই সি আলফা তখন যেতে হবে, সি আলফা সিও আর এন। তো এই ইন্টারাকশনের সাথে যদি ফাই অ্যাঙ্গেল বা সাই অ্যাঙ্গেলকে যদি আমি কোরিলেট করতে পারি, তাহলে আমি ইন্টারাকশন যদি এনএমআর দিয়ে মেপে নিই, ওই কোরিলেশন থেকে আমি ফাই বা সাই পেয়ে যাবো। তাহলে ফাই বাই সাই পেয়ে যাওয়া মানেই এখানে তোমার 3 ডাইমেনশন অ্যালাইনমেন্ট কিরকম থাকছে সেটা পেয়ে যাও। তো এইটা ইন্টারাকশনটা ধরা যায় হচ্ছে 2D মিনিমাম করতে হবে তোমাকে 2D এনএমআর। ইফ ইউ ডু নট ডু 3D অলসো, অ্যাট লিস্ট ইউ হ্যাভ টু ডু 2D এনএমআর। 2D টাই ম্যাক্সিমাম করা হয়, 3D টা যখন প্রয়োজন সেই রকম স্পেশাল কেস ছাড়া করা হয়। এরকম 2D এনএমআর, বিভিন্ন 2D এনএমআর আছে, যেরকম কতগুলো নাম বলে দিচ্ছি, যেমন ধরো কোজি, ঠিক আছে, কোজি, তারপরে হচ্ছে নোজি, NOAESY। আমি একটুখানি তোমাদের বলবো কোজি নোজি এগুলো যে কোনো তোমার চটওয়াল হোক বা তোমার সিলভার স্টেন হোক বা কেম্প হোক, যে কোনো বই থেকে একটু দেখে নিতে। ইভেন ইন্টারনেটেও গাদা গাদা টিউটোরিয়াল আছে, তুমি কোজি নোজি এগুলো একটু ইউটিউব বা থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? কারণ এগুলো পুরোটা আমি ডিটেলসে এখানে তো এনএমআর ক্লাস না পড়াটা টাফ, তো আমি তোমাকে মেন এসেন্সটা দিয়ে দিচ্ছি। কোজি নোজি, টক্সি, ঠিক আছে, HSQC, ঠিক আছে, HSBC, এইগুলো হচ্ছে সমস্ত 2D এনএমআর এর নাম, যেগুলো প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশনে ইউজ হয়। কোজি হচ্ছে হাইড্রোজেন ভার্সেস হাইড্রোজেন প্লটিং হয়। কোজিটা এরকম 2D এনএমআর এ কি করা হয়, আপনি এটা ছোট্ট করে বুঝে তাহলে তুমি বুঝতে পারবে। 2D এনএমআর এ এরকম একটা, আমরা 1D এনএমআর এ একটা অ্যাক্সিস নিই, সেখানে ডেল্টাটা করি, ডেল্টা তার উপরে পিকগুলো ফেলি, পিকগুলো ফেলে আমরা পিক অ্যাসাইন করি। এখানে একটা একটা অ্যাক্সিস না, এখানে দুটো অ্যাক্সিস নিতে হবে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, দ্যাটস ইট ইজ কল্ড 2D। এক্স এর দিকে একবার আমি এনএমআর এর সিগন্যাল গুলো ফেলবো, ওয়াই এর দিকে একবার আমি এনএমআর এর সিগন্যাল গুলো ফেলবো, ঠিক আছে? 2D তে যেটা করা হয়, এক্স এর দিকে এনএমআর প্রথমে 2D করতে গেলে 1D নিতে হবে, ঠিক আছে? 1D নেওয়ার পরে এবার মেশিনে তারপরে 2D করে। 2D তে কি হয়, 2D তে এক্স এর ডিরেকশনে আর ওয়াই এর ডিরেকশনে দুদিকেই 1D এনএমআর এর প্লটকে ফেলে। এবারে 2D এনএমআর এর ফান্ড হচ্ছে, 2D এনএমআর যেটা তোমরা এনএমআর এ পড়েছো, যার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে বেসিক্যালি রিল্যাক্সেশন। আমরা এনএমআর এ পড়েছিলাম রিল্যাক্সেশন, স্পিন রিল্যাক্সেশন, স্পিন ল্যাটিস রিল্যাক্সেশন, এগুলো আমরা পড়েছিলাম। রিল্যাক্সেশন টাইম, ঠিক আছে, এগুলো পড়েছিলাম। নিউক্লিয়ার ওভার হাউজার এফেক্ট, যেখান থেকে নজি এসছে। রিল্যাক্সেশনে কি করে অ্যাকচুয়ালি ফান্ডাটা কি হয় আমি বলে দিচ্ছি। ধরো এরকম অ্যাটম আছে, ঠিক আছে, এরকম অ্যাটম আছে, ধরো এটা একটা কার্বন, এখানে কার্বন কার্বন আছে, এইবারে এখানে প্রোটন 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 সব আছে। এইবারে নর্মাল এনএমআরে কি করি আমরা, নর্মাল এনএমআরে আমরা সিগন্যাল জেনারেট করি কার্বনে, এই মানে কার্বন বা হাইড্রোজেনে সিগন্যাল জেনারেট করি এবং সেটাই ধরি। রিল্যাক্সেশনে সেটা করে না। রিল্যাক্সেশনে কি করে, কার্বনকে রেজোনেট করে দেয়, বা হাইড্রোজেনকে, কার্বন রেজোনেট করলে তার পাশে যে বন্ডটা হলো সেই হাইড্রোজেনটা রেজোনেট করে দিল। এবারে হাইড্রোজেনে যে তুমি রেজোনেট করে দিলে, যে কোনো একটা কার্বন ব্যাকবোনে একটা কার্বন বা হাইড্রোজেন তুমি রেজোনেট করে দিলে, রেজোনেট করে দিয়ে তুমি ছেড়ে দাও, রেজোনেট করো, পালস, একে বলে পালস দেওয়া, ঠিক আছে? তুমি পালস দিয়ে ছেড়ে দাও, পালসটা ডিফারেন্ট ডিরেকশনে দেওয়া যায়, ঠিক আছে? তুমি একটা এরকম ডিরেকশনে পালস দিতে পারো, এরকম ডিরেকশনে পালস দিতে পারো, এরকম ডিরেকশন তোমার কি
চাই তার উপর ডিপেন্ড করে তুমি কোন ডিরেকশনে পালস দেবে। তুমি পালস দিয়ে ছেড়ে দাও, যেই তুমি পালস দিলে কি হবে, এনার্জি পেয়ে গেল, রেজোনেন্সে ভাইব্রেট শুরু করলে দিয়ে ছেড়ে দাও, ছেড়ে দিলে কি করবে, এনার্জি সোর্সটা চলে গেল। এ তখন কি করবে, যেরকম ইউভিতে ইলেকট্রন এনার্জি ছাড়ে, এও ইলেকট্রনের এই মানে প্রোটনগুলো এনার্জি ছাড়ে। প্রোটন এনার্জি কোথায় যাবে, এনার্জি গুলো সারাউন্ডিং প্রোটন গুলোকে ভাইব্রেট করা শুরু করবে। আগে সারাউন্ডিং প্রোটন ভাইব্রেট করছিল না, বা করলেও হয়তো খুব লাইটলি করছে, তোমার ফোকাস ছিল একটা স্পেসিফিক ডিরেকশনে পালস দেওয়া, যাতে একটা স্পেসিফিক বন্ড ভাইব্রেট হচ্ছিল। এবারে যেই তোমার ছেড়ে দিলে পাশের প্রোটন গুলোকে এনার্জি দেওয়া শুরু করলো, এ রিল্যাক্স করলো, ইট স্টার্টস রিল্যাক্সিং অ্যান্ড ডিসিপেটিং এনার্জি টু দ্য সারাউন্ডিং প্রোটনস। এতে কি হলো, সারাউন্ডিং প্রোটন গুলো এবার কাঁপতে শুরু করলো। যেই সারাউন্ডিং প্রোটন কাঁপতে শুরু করবে, তুমি তার থেকে সিগন্যাল পাবে। তার মানে এবার তুমি দেখো, তুমি এর থেকে সিগন্যাল পাচ্ছ যখন তুমি ভাইব্রেট করিয়েছো, আবার সারাউন্ডিং প্রোটন থেকে সিগন্যাল পাচ্ছ তুমি রিল্যাক্স করাচ্ছ। এই জিনিসটাকে বলে 2 ডাইমেনশনাল। এটা 1 ডাইমেনশনাল, আর সারাউন্ডিং কে ভাইব্রেট করা হচ্ছে 2 ডাইমেনশনাল। এতে তোমার সারাউন্ডিং প্রোটনের সিগন্যাল থেকে তার যে 2 ডাইমেনশনাল এনভায়রনমেন্ট, তার একটা আইডিয়া তৈরি হয়। ঠিক আছে, সারাউন্ডিং প্রোটনের সিগন্যাল থেকে তার বলো। আমার একটা কোশ্চেন ছিল, বলছি যখন আমি সেন্টার প্রোটনটার মধ্যে যখন আমি মানে ভাইব্রেশন করাচ্ছি, যখন ছেড়ে দিচ্ছি, তো পাশের মানে ওটা মানে চার্জটা তো পাশের পার্টিকেলে চলে যায়, এরকম কোনো ব্যাপার আছে স্যার? না না, চার্জ যাবে না, ভাইব্রেশনটা যাবে। তুমি একটা জিনিস চিন্তা করো মানে না, মানে ভাইব্রেশনটাই এটা থেকে পাশেটাতে ট্রান্সফার হ্যাঁ, হচ্ছে, তাই কারণ তো? এ তো রিল্যাক্স করছে। হ্যাঁ, এবার এ রিল্যাক্স করলে কি হবে, এনার্জিটা তো ছাড়তে হবে। যেরকম ইলেকট্রন, যেরকম তুমি ইউভিতে ছেড়ে দাও, যখন ইউভিতে ইলেকট্রনটা আগের অরবিটে ফিরে আসে, তখন যে এনার্জিটা ছাড়ে, সিমিলারলি এখানেও প্রোটনটা এনার্জি ছাড়ছে। এনার্জিটা যাচ্ছে কোথায়, পাশের যে অ্যাটম গুলো আছে ওখানে যাচ্ছে। পাশেরটাতে। হ্যাঁ, এক্স্যাক্টলি, তখন পাশের প্রোটন গুলোকেও কাঁপাচ্ছে। পাশের প্রোটন গুলোকে কাঁপাতে পারে, পাশের কার্বন গুলোকে কাঁপাতে পারে। বুঝতে স্যার পেরেছো? আমার এখানে একটা কোশ্চেন ছিল, যে যখন ও এনার্জিটা পাস করছে, কি ভাইব্রেশনে যখন পাস হচ্ছে, সেন্টার যেখানে আমি প্রাইমারিলি যেখানে দিয়েছিলাম সেটা তো সঙ্গে সঙ্গে রিল্যাক্স করবে না স্যার, কারণ ওটার মধ্যে তো না, ওইটাই তো, কত যে সময়টা ও নেবে রিল্যাক্স করতে, তাকে বলে রিল্যাক্সেশন টাইম। ঠিক আছে, এই রিল্যাক্সেশন টাইমটা তোমার ক্রিস্টালের